হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গিয়ারা পেডু থেকে বলছি। বা এসএসসি 26, 27, 28 কোনো ম্যাটার না। বিশেষ করে এসএসসি 26 যারা আছেন আপনাদের জন্য এই ক্লাসটি আশা করি উপকার বয়ে আনবে। তো আমরা আজকে শুরু করছি লাস্ট ডে রিভিশন পার্ট 2, বাংলা প্রথম পত্র। গতবার বা গত ক্লাসে আমরা আমাটির ভেপু রাগ পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমাটির ভেপু থেকে শুরু করে বাকি যা গদ্য আছে সেগুলো শেষ করতে যাচ্ছি। তো আমি প্রথম ভিডিওতেই বলে এসেছিলাম যে আমাদের এই ক্লাসগুলো হবে অনেক ছোট এবং যেই কথার সেই কাজ, লাস্ট ডে রিভিশন। অর্থাৎ আপনি পরীক্ষার আগে যখন দেখবেন ইনশাআল্লাহ আপনার এই পুরো গল্প না পড়েও আপনার কাছে গল্পটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আপনার জ্ঞান, অনুধাবন, তারপর প্রয়োগ, উচ্চতর দক্ষতা প্রতিটা বিষয়ে আপনাকে হেল্প করবে। এবং বিশেষ করে যে বহুপদী এমসিকিউগুলো আসে উদ্দীপক সহ, আমি দৃঢ় বিশ্বাস রেখে বলতে পারি এগুলো আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। অতএব পুরো ক্লাসটা না টেনে ধীরে সুস্থে করুন। আশা করি আপনাদের পুরো ক্লাসটা করলে বেশ উপকার হবে। তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি আমাটির ভেপু থেকে। আমাটির ভেপু এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা। তো এখানে মূলত কোন বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে? তো যেহেতু যারা আমার প্রথম ভিডিও দেখছেন ওখানে দেখছেন যে আমি জিনিসগুলোকে এইভাবে করে সাজিয়েছি। বিষয়বস্তু বলতে লেখক মূলত কি বিষয় নিয়ে লিখছেন সেটা, ঘটনা প্রবাহ, উনি মোটামুটি কতগুলো ঘটনার মাধ্যমে এই বিষয়বস্তুগুলোকে ফুটাইয়ে তুলছেন এবং একই সাথে মূল শিক্ষা, লেখক এত বিষয়বস্তু এত ঘটনার মাধ্যমে কি শিক্ষা আমাদেরকে দিতে চাইছেন বা আমরা পরে কি শিক্ষা পাইছি সেটা। এরপর আছে লেখকের মন্তব্য। এত কিছু বলার পর লেখক মূলত কী ভেবে আমাদেরকে এগুলো শেখাতে চাইছিলেন সেটা, বা আমাদেরকে কি বোঝাতে চাইছেন সেটা। আসুন, বিষয়বস্তুটা হলো গ্রামীণ শৈশবের চঞ্চলতা ও দারিদ্র্যের মাঝেও আনন্দের সন্ধান। অর্থাৎ এক্ষেত্রে আপনারা পড়লে দেখবেন যে অপু এবং দুর্গা, তাদের চারপাশে এত দারিদ্রতা থাকার পরও তাদের মনে এগুলোর কোনো ছাপ নাই। অর্থাৎ যে শিশু মনে যে চাঞ্চল্য, কেমন জিনিসটা আপনারা আপনাদের পরিবার দেখলেও বুঝতে পারবেন। প্রতিটা পরিবারে কিছু না কিছুর অভাব আছেই, নানা ধরনের সমস্যা থাকেই। মা বাবারা বকা দেয়, এই যে মনে করেন এসএসসির আগেও অনেক ফাঁকিবাজি করছেন, এখন ফাঁকিবাজিগুলোর মাসুল দিতে হচ্ছে, ওইরকম টাইপ। বা ওই সময় যে সময়ও এসএসসি পরীক্ষার জন্য বকা দিচ্ছে ওই সময় আপনাদের জিনিসটা মাথায় আসে না, আপনারা খেলছেন, ঘুরছেন, ফিরছেন। অর্থাৎ যে চঞ্চলতা, এক্ষেত্রে দারিদ্র বলছে, এটা কবি দারিদ্রতার মাধ্যমে বুঝেছে। তো এরকম আরও অনেক ফ্যাক্টর থাকে, তারপরে এগুলো কী করে না, শিশু মনে কোনো প্রভাব ফেলে না, এগুলো উল্টো মানে ওদের চঞ্চলতাটাকে বাড়িয়ে তোলে। যে খেলতেছি, ঘুরতেছি, নো টেনশন, ডু ফুর্তি যেটাকে বলা হয়। তাহলে আসেন এবার ঘটনা প্রবাহ। অপু দুর্গার জালতলায় সময় কাটানো, বনে বাদাড়ে ফুল কুড়ানো, মায়ের শাসন ও লুকোচুরি, মায়ের অনুমতি, চারপাশ থেকে ঘুরে এসে অপবিত্র বা বইয়ের ভাষায় যেভাবে বলতেছে আর কি, অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় তারা ভাই বোন লুকোচুরি বলে খাওয়া দাওয়া করে বিভিন্ন জিনিস। তো মা এগুলোর জন্য শাসন করে, মাকে না বলে চলে যায়, এগুলোর জন্য শাসন করে, ঠিক আছে? তো সেটাই বোঝাচ্ছে। এবং ভাই বোনের আত্মিক টান, অবশেষে তাদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একজন আরেকজনের দোষ লুকাবে, কেউ খেলতে গেলে বা নতুন কিছু পাইলে একজন আরেকজনকে ডেকে দেখাবে, সেই জিনিসগুলোই। তাহলে এর মাধ্যমে আমরা এত কথা বলার মাধ্যমে মূলত আমরা কী শিখতে পারছি, সেটা হচ্ছে প্রকৃতি ও মানুষের শৈশবের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের শৈশবের যে একটা বিশাল সম্পর্ক আছে সেটা, অর্থাৎ প্রকৃতিও মানুষের মতোই চঞ্চল, এরকম একটা ভাইব দিচ্ছে আর কি। সেই সাথে আসেন লেখকের মনোভাব। তবে যত যাই বলি না কেন, প্রকৃতি ও মানুষের শৈশবের এক অবিচ্ছেদ্য সম্পর্ক, এই লাইনটা ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে হবে কি, আপনারা যখন উদ্দীপক পড়বেন মূলত এই লাইনটা থেকেই বেশিরভাগ প্রশ্নটা আসবে। তারপর সর্বোচ্চ আসবে কোথা থেকে, লেখকের মনোভাব এবং বিষয়বস্তু থেকে, ঠিক আছে? তো লেখকের মনোভাবটা বোঝা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হলো দারিদ্র থাকলেও শিশুদের জগৎ কল্পনা ও আনন্দে ভরপুর। এখানে বড়দের অভাবের জগৎ আর ছোটদের আনন্দের জগৎ সমান্তরালভাবে চলে। এই যে বলছি, প্রথম দিকে বলছি যে যত অভাবই থাকুক না কেন সেটা আমরা আসলে শিশু মনে বুঝতে পারি না। মনে করেন
কোনো একটা সময় যারা বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আছেন, আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন। মনে করুন আপনি ছোটোবেলায় অনেক কিছু চাইছেন কিনতে, তো সেই সময় আপনার আব্বা আম্মা তেমন একটা বুঝাই বলে নাই, বা জিনিসটা আপনিও বুঝতে পারেন নাই যে আসলে আমাকে কেন কিনে দিচ্ছে না। হয়তো কখনো মাইক দিয়ে আপনাকে থামাইছে, নতবা অনেক বেশি বকা দিয়ে থামাইছে, নতবা আপনার কথায় কোনো কান না দিয়ে থামাইছে, কিন্তু আপনার দুষ্টুমি কি বন্ধ হয়েছিল? হয় নাই। ওইটা এখনও হবে না। এখনও আপনারা যে এসএসসি দিচ্ছেন, এখনও অনেক কিছু বুঝতেছেন না। ঠিক একই রকমভাবে আপনারা এইচএসসি দিবেন বা ইন্টার উঠবেন, কলেজ লাইফে যাবেন, তখনও দেখবেন অনেক কিছুই আপনারা বুঝতেছেন না। ঠিক আছে? তো এরকম অনেক কিছু না বুঝার কারণে আমাদের মধ্যে আসলে চঞ্চলতা থাকে, বা ইমমেচিউরিটি যেটাকে বলি আর কি আমরা। তবে সেটা শিশু মনের আসলে একটা সৌন্দর্য। সবাই যদি ম্যাচিউর হয়ে যায়, আপনি দুনিয়া থেকে মজা পাবেন না ভাই। এটাই হলো আসল কথা। বন্ধু বান্ধবদের মধ্যে থাকবে কতগুলো ইমমেচিউর, আত্মীয় স্বজনদের মধ্যে থাকবে কতগুলো ইমমেচিউর, পাড়া প্রতিবেশীদের মধ্যে থাকবে ইমমেচিউর। এই ইমমেচিউর মানুষগুলোও কিন্তু কোনো না কোনোভাবে ম্যাচিউর মানুষগুলোকে আনন্দ দেয়। বুঝতে পারছেন? এটা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে সবসময় যারা ম্যাচিউর থাকে তাদের সাথেও কথাবার্তা বলে মজা পাওয়া যায় না। ঠিক আছে? এরকম আর কি। তাহলে আমরা জিনিসটা আবার শুরু থেকে একবার করি। লেখকের ভাব কি? আমাটির ভেপু গল্পে দারিদ্র থাকলেও শিশুদের জগৎ কল্পনা ও আনন্দে ভরপুর। তারা কল্পনা করে আনন্দ পায়। কেমন? এটা কিনবো, ওই খেলনা কিনবো, ওইখানে যাব, ঘুরতে যাব, এটা খাবো, সেটা খাবো। অর্থাৎ পকেটের চিন্তা ওদের নাই, টাকার চিন্তা ওদের নাই, কখন কে কিনে দিবে সেটাও নাই। জাস্ট চিন্তা এটাই যে কিনবো এবং আনন্দ করবো। এখানে বড়দের অভাবের জগৎ। ওই যে বড়রাই ভাবে যে খুঁজছে আজকে কি করব, কালকে কি করব, টাকা কই পাবো, এতগুলো জিনিস কিনতে হবে, ছেলের পরীক্ষার ফি আছে, নিজের খরচ আছে, ঘরের বাজার সাজার আছে, স্কুলের বেতন আছে, এই সেই হাবিজাবিগুলো। তারপর সেই সাথে গ্রাম বাংলার শাশ্বত রূপ বলতে এই শব্দটা আসলে আমাদের মধ্যে অনেকের এখনও প্রবলেম। এই যে শাশ্বত শব্দটা, এটা বিশেষ করে বাংলা প্রথম পত্রের জন্য অন্যতম ফেভারিট একটা শব্দ। দেখুন ওখানে বিভিন্ন সময় বলতেছে প্রকৃতির শাশ্বত রূপ বা গ্রাম বাংলার শাশ্বত রূপ। শাশ্বত রূপ মানে হলো যেই রূপ কখনো চেঞ্জ হবার নয়। ঠিক আছে? অর্থাৎ ওই যে কল্পনার জগতেই আবার চিন্তা করুন যে সবুজ গাছগাছালি থাকবে, দূষণমুক্ত, কোলাহলমুক্ত, চারপাশে পুকুর, নদী, নালা, পরিষ্কার পানি। ঠিক আছে? এরকম একটা ভাইব। তো তাহলে শাশ্বত মানে কি? যেটা কখনো চেঞ্জ হবে না, চিরকাল একই রকম থাকবে। এই সেরকম একটা জিনিস হচ্ছে শাশ্বত রূপ। ঠিক আছে? বা সেই শব্দটাকেই বলতেছে শাশ্বত, অর্থাৎ কি কোনো দিন চেঞ্জ হবে না। শাশ্বত রূপ ও দুই ভাই বোনের আত্মিক সম্পর্কের এক চমৎকার আখ্যান, বা ওই যে মানে চমৎকার প্রকাশনা বুঝেছে কবি। অর্থাৎ এটা পড়লে আপনি দেখবেন ভাই বোন কীভাবে একসাথে মিলেমিশে দুষ্টামি করতে পারে, কী পরিমাণ দুষ্টামি তারা করতে পারে একসাথে মিলেমিশে। ও হ্যাঁ, যেটা বলছি, আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এমনি বলে রাখা, দিয়ে রাখা, যদি কোনো কিছু জানতে মন চায়, কিছু আমাকে ফিডব্যাক জানাতে চান, কমেন্ট করবেন। দয়া করে কমেন্ট করবেন, এটা আপনাদের প্রতি আমার একটা প্রত্যাশা বা আশা বলতে পারেন। ভিডিও দেখে যদি মনে হয় আসলেই কিছুটা হলেও আমার উপকার হয়েছে, তাহলে একটা লাইক দিবেন। আর যদি মনে হয় আরও বেশি উপকার হবে ভবিষ্যতে, ঠিক আছে, যদি মনে হয় যে আরও বেশি উপকার হবে, বা আমি আপনাদের কিছু না কিছু হলেও উপকারে আসতে পারতেছি, তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। বাস এইটুকুই বলা, আর কিছু না। আমি আন্তরিকভাবে চেষ্টা করব যতদিন আমার দ্বারা সম্ভব। শুধু একটাই কামনা আমার, আপনারা দোয়া করবেন আমার জন্য, সাপোর্ট করবেন। আমি নিজেও শিক্ষার্থী এবং আপনারাও আমার ছোট ভাই বোন, আপনারাও শিক্ষার্থী। অতএব আপনাদের সকলের জন্যই আমারও দোয়া থাকবে। চলেন এবার আমরা অন্য টপিকে যাই বা অন্য অধ্যায়ে যাই। সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে না। No, ese ventaja que hace